সবসময় শুনছেন 96.4 স্পাইস এফএম। স্টুডিওর ঘড়িতে সময় রাত 12টা বেজে 1 মিনিট, আর সেই সাথে শুরু হয়ে গেল আপনার প্রিয় শো ভূত নাইট। প্রতি শুক্রবার ভূত নাইট নিয়ে হাজির হই আর যে শাফিন। শুরুতেই বলে রাখি, ভূত নাইট শোটি আপনাদের সাথে ঘটে যাওয়া অলৌকিক সব সত্য ঘটনা নিয়ে সাজানো হয়ে থাকে। আপনি চাইলেই আপনার জীবনের অলৌকিক অভিজ্ঞতার কথা আমাদেরকে জানাতে পারেন। তার জন্য ইমেল করতে হবে bhoot964@gmail.com এই ঠিকানায়। আমি আবারও বলছি bhoot964@gmail.com। আপনি ঘটনা লিখে কিংবা ভয়েস রেকর্ড করে খুব সহজে আপনার মোবাইল ফোন থেকে আপনি ভয়েস রেকর্ডটি করে সেটা শেয়ার অপশন থেকে আমাদেরকে জিমেইল করে পাঠিয়ে দিতে পারেন bhoot964@gmail.com এই ঠিকানায়, এবং একই সাথে লিখেও পাঠাতে পারছেন ইমেইলের মাধ্যমে। এছাড়া আমাদের ফেসবুক পেজের ইনবক্সে ঘটনা শেয়ার করতে পারছেন ভূত নাইট, এবং আমার ফেসবুক পেজ আরজি শাফিন, সেখানেও ঘটনা শেয়ার করা যাচ্ছে www.facebook.com/bhootnight BHOOTNIGST, অথবা সার্চ করবেন ভূত নাইট লিখে, কিংবা আমার ফেসবুক পেজ www.facebook.com/RJShafin964, অথবা সার্চ করবেন RJ স্পেস SHAFIN শাফিন লিখে। স্টুডিওতে এসে যারা ঘটনা শেয়ার করতে চান, মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন SFM, যেটা স্পাইস FM এর শর্ট ফর্ম, এবং আমাদের কাছে কোনো কিছু লিখতে হলে, আমাদেরকে জানাতে হলে অবশ্যই এই কোডটি ব্যবহার করতে হবে SFM। স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, আপনার লোকেশন লিখবেন, আপনি ঘটনা শেয়ার করতে ইচ্ছুক সেই কথাটি জানিয়ে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে পাঠাবেন 26969 এই নম্বরে। অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি প্রোভাইড করতে হবে, লোকেশনটি উল্লেখ করতে হবে, কারণ তার মাধ্যমেই ভূত নাইট টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার সুযোগ করে দেবে। ভূত নাইটের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, যারা ইতিমধ্যে আসলে অনেক মানুষ যুক্ত হয়ে গেছেন সেখানে। যারা এখনও ভূত নাইট গ্রুপটাতে জয়েন করেননি, www.facebook.com/groups/bhootnight BHOOTNIGST, অথবা সিম্পলি আপনি যখন ভূত নাইট লিখে সার্চ করছেন তখনই আপনি আমাদের ফেসবুক পেজের পাশাপাশি গ্রুপটাও পেয়ে যাবেন, যেখানে অনেক মানুষ রয়েছে এবং তারা প্রত্যেকেই প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার চিত্র সেখানে তুলে ধরছেন। অনেকেই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাংলাভাষী মানুষ যারা আছেন, তারা কিন্তু সেখানকার ঘটনাগুলো তুলে ধরছেন ভূত নাইট গ্রুপটাতে। তো অবশ্যই ভূত নাইট গ্রুপটা জয়েন করে ফেলবেন, এবং অনেক ঘটনা সংশ্লিষ্ট যে ঘটনাগুলো আসলে ভূত নাইটে শেয়ার করা হচ্ছে, আমি পড়ছি সেই ঘটনাগুলো কিন্তু সেখানে, অর্থাৎ ভূত নাইট গ্রুপে আপনি এই ঘটনা রিলেটেড অনেক কিছু দেখতে পারবেন। আমাদের কাছে সরাসরি আপনার মতামত জানাতে মোবাইলের মেসেজ অপশন থেকে ঠিক একইভাবে SFM লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, আপনার কথা লিখবেন, মতামত, পরামর্শ, কোন ধরনের ঘটনাগুলো আপনার অভিজ্ঞতার সাথে সম্পর্কিত, কিংবা কোনো ধরনের কোনো কিছু শেয়ার করতে চাইলে সেটাও কিন্তু একইভাবে লিখে পাঠাবেন 26969 এই নম্বর 26969 SFM স্পেস আপনার নাম, লোকেশন, আপনার কথা 26969 এই নম্বরে পাঠাবেন। আরও একটা অন্যরকম রাত। প্রত্যেক সপ্তাহেই আমরা আসলে শুক্রবার এই ছুটির দিনের রাতটা একটু অন্যরকমভাবে পেয়ে থাকি, কারণ এই সময়ে আমরা কিছু মানুষের অলৌকিক অভিজ্ঞতা নিয়ে কথা বলি, যেটা সচরাচর আসলে সব জায়গায় সবসময় শোনা যায় না এবং সব সময় সবার সাথে ঘটেও না। তো এই রেয়ার যে ঘটনাগুলো, প্যারানর্মাল যে অ্যাক্টিভিটিস, সেগুলো নিয়েই আমাদের এই আয়োজন। যারা বিভিন্ন সময় এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তারা নিশ্চয়ই শোটা খুব উপভোগ করেন। তার পাশাপাশি যাদের এই ধরনের অভিজ্ঞতা নেই, তারাও কিন্তু কিছুটা হলেও বুঝতে পারেন যে কোনো অশরীরী দেখা মানে কি শুধুমাত্র কিছু দেখে ফেললাম, না, এর বাইরে আরও কিছু থেকে যায়। একটা ভয়, একটা
চাপা আতঙ্ক কিন্তু থাকে। তো সেই সব বিষয়গুলো আসলে আমরা জানছি। আজকে আরও একটা এপিসোড নিশ্চয়ই জমে উঠবে আপনাদের পাঠানো ঘটনাগুলোর মধ্য দিয়ে। তো আমি আর দেরি করব না, আমি ঘটনায় চলে যাব। তার আগে ফেসবুক লাইভ অডিও স্ট্রিমিংয়ে যারা 96.4 স্পাইস এফএমের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শুনছেন ভূত নাইট, তাদেরকে অনুরোধ করব লাইভ অডিও স্ট্রিমিংটা শেয়ার করবেন, যাতে করে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাব, তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো জানব। এরই মধ্য দিয়ে আসলে আমরা আরও বেশি পরিমাণে ঘটনা জানতে পারবো। একই সাথে ভূত নাইটের যারা শ্রোতারা রয়েছেন তাদের জন্য এই সময়টা আরও বেশি উপভোগ্য হবে। তো অবশ্যই লাইভ অডিও স্ট্রিমিংটা শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে রাখবেন। তো আমি আর দেরি করছি না, আমি আজকের আমাদের প্রথম ঘটনায় চলে যাচ্ছি। এরপরেই ফিরে এসে একে একে আপনাদের SMS এবং কমেন্টগুলো দেখতে থাকবো। আমি চলে যাচ্ছি আজকের প্রথম ইমেল স্টোরিতে। আসসালামু আলাইকুম শফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করব না কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই ভালোই আছেন। আমার নাম রাতুল হাসান। আমি ময়মনসিংহের গফরগাঁও থেকে লিখছি। ঘটনায় যাওয়া যাক। বেশ কয়েকদিন ধরে আমি উল্টাপাল্টা স্বপ্নে দেখছি। কেউ যেন আমার কানের কাছে এসে বলছে, ফিস করে বলছে, মরবি, সব মরবি। আরও অনেক অদ্ভুত সব স্বপ্ন তো আছেই। তো একদিন রাত 3টায় আমি হেডফোন লাগিয়ে জোরে জোরে গানের সাউন্ড এত বেশি ছিল, তারপরও আমি স্পষ্ট শুনতে পারছিলাম যে কেউ আমার কানের কাছে এসে ফিস করে বলছে, মরবি, সব মরবি। সেই রাতে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। পরদিন সকালে আমি আমার ফ্যামিলি মেম্বারকে এই ঘটনাটা খুলে বললে সবাই এটা নিয়ে হাসাহাসি করে, এবং সকালে নাস্তা খেয়ে যখন যে যার মতো কাজে বেরিয়ে যায়, কিন্তু আমার দাদি এই ঘটনায় খুব গুরুত্ব সহকারে নেয়। এবং আমার দাদি আমাকে বলে যে তুই যে স্বপ্নটা দেখেছিস, যে সেটার ব্যাখ্যা আমি না দিতে পারলেও আমি একটা ঠিকানা দিচ্ছি, তুই এই ঠিকানায় চলে যা। তো পরদিন দাদির দেওয়া ঠিকানা অনুযায়ী একজন হুজুরের বাড়িতে আমি গেলাম। তারপর আমি হুজুরকে আমার নাম, আমার সমস্যার কথা বললাম। কিন্তু আজব ব্যাপার শাফিন ভাই, ঘটনাটি শোনার পর হুজুর আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি বেশ আনইজি ফিল করছিলাম এবং হুজুরকে বললাম যে হুজুর, কি হয়েছে? হুজুর আমার কথার উত্তর না দিয়ে বলল, কাল সন্ধ্যায় তার সাথে দেখা করতে। তবে বাসায় এসে যথারীতি ঘটনা কাউকে আমি বলিনি, অর্থাৎ হুজুরের সাথে যে আমি দেখা করেছি সেই ব্যাপারটা আমি কাউকে বলিনি। কিন্তু আমার দাদি আমাকে গোপনে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো যে তুই কি তোর সমস্যার কোনো সমাধান পেলি? আমি বললাম, হুজুর আমাকে কাল সন্ধ্যায় তার সাথে দেখা করতে বলেছে। দাদি বলল, যা, সমস্যার সমাধান করা দরকার, তুই যাস তাহলে। তো পরদিন সন্ধ্যায় আমি হুজুরের বাড়িতে গেলাম এবং দেখতে পেলাম যে অনেক লম্বা লাইন সেখানে। যেহেতু আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তাই আমার সিরিয়াল নাম্বারটা অনেক পেছনে। একে একে সবাই তাদের সমস্যার কথা বলে চলে যাচ্ছেন এবং সবশেষে আমার সময় হলো হুজুরের সাথে সাক্ষাৎ করার। এখানে বলে রাখা ভালো শাফিন ভাই, হুজুর সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত তার আসর বসায়। আমি হুজুরের সাথে 9:20-এ সাক্ষাৎ করার সুযোগ পাই, অর্থাৎ একেবারে শেষ মুহূর্তে। তো যথারীতি হুজুর আর কিছু না জিজ্ঞেস করে আমাকে বসতে বললেন মাটিতে এবং ঘরের লাইট অফ করে দিলেন এবং ঘরের 4 কোণায় 4টা মোমবাতি জ্বাললেন এবং আমি যেখানে বসেছি সেখানে একটা গোল বৃত্ত আঁকলেন তিনি। আমার মাথার উপরে হাত রেখে 5 মিনিট কি যেন পড়তে থাকলেন। আমি তখন বেশ ভয় পাচ্ছিলাম, কারণ এরকম পরিস্থিতির সম্মুখীন আমি আগে কখনো হইনি। কিন্তু তারপরেও নিজের মনকে শক্ত করে আমি চুপ করে বসে রইলাম, কারণ আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা সত্যিই একটা সমাধান করা দরকার। হুজুরের মন্ত্র পড়া শেষ হলে হুজুর আমাকে যা বললেন সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।
বিশ্বাস করেন শাফিন ভাই, এটা শোনার পরে আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। হুজুর আমাকে বললেন আমার উপরে কেউ কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করেছে, এবং যেই স্বপ্নটা আমি দেখছি সেটা ব্ল্যাক ম্যাজিকের কারণেই আমি দেখছি। আমার উপরে ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। আমি বললাম, হুজুর কীরকম কালো জাদু? হুজুর আমাকে বললেন, শয়তানকে খুশি করে তোর উপরে কালো জাদু করা হয়েছে। আমি আবারও প্রশ্ন করলাম, হুজুর শয়তানকে খুশি করার মানে বিষয়টা আমি বুঝলাম না। তারপরে হুজুর আমাকে বলল, শয়তানকে খুশি করে শয়তানের নামে একটি নিষ্পাপ শিশুকে বলি দেয়া হয়েছে, আর এই জাদু থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন। মাথা কাজ করছিল না আমার, আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি, আর আমার উপরে কার এত ক্ষোভ থাকতে পারে? কি বলবো কিছু বুঝতে না পেরে আমি হুজুরকে বললাম, হুজুর এই কালো জাদু থেকে রক্ষা পাওয়ার জন্য কি সত্যি কোনো উপায় আপনার জানা নেই? হুজুর বেশ পাতলা একটা স্বরে বলল, আছে, কিন্তু বিষয়টা খুব কঠিন। আমি বললাম, যতই কঠিন হোক আমি করব। হুজুর বলল যে শয়তানকে খুশি করে একটা নিষ্পাপ শিশু বলি দিয়ে তোমার নামে কালো জাদু করা হয়েছে। এই জাদু কাটাতে হলে তোকে 3টা নিষ্পাপ শিশু বলি দিতে হবে শয়তানকে খুশি করার জন্য। এবার আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তারপর আমি নিজেকে শক্ত করে আবার হুজুরকে প্রশ্ন করলাম যে, হুজুর এটা তো সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না, এছাড়া আর কি কোনো অন্য উপায় নেই? হুজুর বলল যে আরেকটি উপায় আছে, কিন্তু সেটা করলে কালো জাদুর প্রভাব পুরোপুরি কাটবে না। আমি বললাম, কি সেই উপায়? হুজুর বললেন যে উল্টাকরণ জাদু। আমি বেশ আগ্রহের সাথে প্রশ্ন করলাম, উল্টাকরণ জাদুটা আবার কি? হুজুর বললেন যে তোর উপরে জাদু করা হয়েছে, তার জাদুই তার উপরে গিয়ে পড়বে, অর্থাৎ তোর উপরে যে জাদু করেছে তার উপরেই গিয়ে জাদু পড়বে। এই সব কথা বলে হুজুর আমাকে বললেন পরশুদিন তার সাথে দেখা করতে, এবং সাথে 5 কেজি মিষ্টি এবং একজোড়া মোরগ নিয়ে আসতে হবে, এবং এটাও বলে দিলেন যে দামাদামি না করে বিক্রেতা যা চাইবে তাই দিতে হবে। সে যদি একবারে লাখ টাকা চেয়ে বসে তাহলে কিন্তু তোর সেটাই আদায় করতে হবে। সুতরাং বিক্রেতার ব্যাপারে ঠিক থাকতে হবে, সে যেন বুঝে না ফেলে যে তুই সব দাম দিতে রাজি আছিস। এরপর হুজুরের সাথে সাক্ষাৎ করে আমি যখন বাসার দিকে যাচ্ছি, তখন আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন আমার ঘাড়ের উপরে হাত রেখে ফিসফিস করে বলছে, মরবি, সব মরবি, কিচ্ছু করতে পারবে না তোদের এই হুজুর। আমি এবার প্রচণ্ড রকম ভয় পেয়ে যাই এবং আমি দৌড়ে বাসার দিকে চলে যাই। অর্থাৎ পথে এই কাহিনীটা ঘটে। পথে হুজুরের বাসার থেকে যখন তিনি ফিরে যাচ্ছিলেন, তখন তিনি আবার এমনটা অনুভব করলেন যে কেউ তার কাঁধে হাত রেখেছে, এবং তখন কানের কাছে গিয়ে ফিসফিস করে বলছে যে মরবি, তোরা সব মরবি। এরপরে তিনি দৌড়ে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে আমি বাসার সবাইকে এই ঘটনাটা একেবারে সম্পূর্ণ বলি, কারণ তখন আমার খুব অসহায় লাগছিল নিজেকে। প্রথমে কেউ আমার কথা বিশ্বাস করতে না চাইলেও আমার দাদির কথায় আমার বাবা আমার কথাটা একটু বিশ্বাস করেন, এবং আমাকে বলেন যে ঠিক আছে, তোর সঙ্গে আমি পরশুদিন ওই হুজুরের কাছে যাব। তো আমি হুজুরের কথা মতন 5 কেজি মিষ্টি আর একজোড়া মোরগ একদমে কিনলাম। পরশুদিন আমি আর আমার বাবা আমরা 2 জন মিলে হুজুরের সাথে সাক্ষাৎ করতে গেলাম হাদিয়া সাথে নিয়ে। কিন্তু গিয়ে একদম অবাক হয়ে গেলাম। সেদিন এত লোক দেখলাম, কিন্তু আজ হুজুরের ঘরে একটি লোকও নেই, আমি আর বাবা ছাড়া। আমি হুজুরকে কৌতূহলী বসে প্রশ্ন করলাম যে, হুজুর আজ আপনার ঘর এত ফাঁকা কেন? হুজুর বললেন যে শনিবার এবং মঙ্গলবার আমি রোগী দেখি না, আজ তোর সমস্যার সমাধান করব, এই জন্যই তোকে আজ ডাক দিলাম। এরপর আমার বাবা হুজুরকে প্রশ্ন করলেন যে, আপনি এসব কি শুরু করেছেন আমার ছেলের সাথে? এরপর হুজুর আমার বাবার নাম ধরে ডাকলেন, এবং আশ্চর্যজনক ব্যাপার, হুজুর আমার বাবার নাম জানল কি করে? এরপরে বাবা চুপ করে বসলেন, কারণ তিনিও ভয় পেয়ে গেছেন। এরপর হঠাৎ করে কোত্থেকে যেন 2 জন লোক এসে হুজুরের সাথে দাঁড়ালো।
বাবা জিজ্ঞাসা করলেন যে এরা কারা। হুজুর বলল, আজকে এই দুইজন আমাকে সাহায্য করবে। এরপর হুজুর আমার কাছে সেই হাদিয়া এবং সেই জিনিসগুলো দুটো চায়, অর্থাৎ মিষ্টি এবং মোরগ একজোড়া। এরপর যথারীতি হুজুর রুমের সব লাইট অফ করে দেয় এবং ঘরের চার কোণে 4টা মোমবাতি জ্বালায় এবং গোল করে বৃত্তের মতো করে আমাকে বসতে বলেন। হুজুর ওই দুই সঙ্গীকে অন্য রুম থেকে কি যেন আনতে বলেন। আমি স্পষ্ট দেখতে পেলাম তাদের হাত কালো কুচকুচে, এক বোতল তেল আছে তাদের হাতে। হুজুর সেই তেলের মধ্যে 5 মিনিট কি যেন দোয়া মন্ত্র পড়ে ফুঁ দিলেন এবং আমার সামনে আগুন জ্বালালেন। এরপর হুজুর আমার কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরলেন। এরপর আমার আর কোনো কিছু মনে নেই। বাকিটা আমি আমার বাবার মুখ থেকে শুনেছি। তো বাবার মতোই আমি বলার চেষ্টা করছি। বাবা বললেন, তুই যখন অজ্ঞান হয়ে গিয়েছিলি তখন তোর ভেতর থেকে অন্য একজন কথা বলছিল। হুজুর ওকে প্রশ্ন করল যে কে তুই, কে তোকে পাঠিয়েছে, আর এরপর কেন এর উপরে ভর করেছিস। আমার মধ্যে থেকে ওই শয়তান জিন বলছিল আমি ওকে ছাড়ব না, ওকে আমি মেরেই ছাড়ব। তারপরে হুজুর ওই কালো মন্ত্র পড়া তেল আমার সামনে জ্বালিয়ে রাখা আগুনের মধ্যে ছেটাতেই আমি আমার মধ্যে থাকা শয়তান জিনটা চিৎকার করে ওঠে এবং হুজুর বলল, যাবে কিনা বল। এরপর জিনটার উপরে আরও অত্যাচার করা হলো। এক পর্যায়ে জিনটা আমার দেহ থেকে বের হয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয় এবং সে বলে যে তাজা রক্ত চাই। এরপর হাদিয়া হিসেবে আনা একজোড়া মোরগ জবাই করে জিনকে সে তাজা রক্ত দেয়া হয়। এখানে শফিন ভাই, জিনটাকে বোকা বানানো হয়েছে। জিনটা ভেবেছে সে আমার তাজা রক্ত পেয়েছে, তাই সে চলে যেতে রাজিও হয় এবং হুজুর বলে, তোকে যে পাঠিয়েছে তুই তার উপর গিয়ে ভর করবি। শফিন ভাই, জিন দ্বারা আমাকে কালো জাদু করা হয়েছিল এবং এই উল্টিকরণ জাদুর মাধ্যমে ওই জিন দ্বারাই ওই ব্যক্তির উপরে জাদু করা হয়েছে যে আমার উপরে করেছিল। যেহেতু শফিন ভাই জাদুটা রক্ত দিয়ে করা হয়েছিল, তাই রক্তের বিনিময়ে রক্ত দিয়েই জাদুটা উল্টাকরণ করা হয়েছে এবং ওই ব্যক্তির উপর এই কালো জাদুর প্রভাব গিয়ে পড়েছে। সে এখন চাইলেও এই জাদু আর উল্টাতে পারবে না। এই জাদু শেষ করতে হলে 3টা নিষ্পাপ শিশু বলি দিতে হবে শয়তানকে খুশি করার জন্য। হুজুর আমাকে 2টা তাবিজ দেন এবং বলেন যে সব সময় পরে রাখতে সেই তাবিজগুলো। ওই মন্ত্র পড়া কালো তেলটা তিনি আমাকে দেন এবং বলেন প্রতিদিন গোসলের আগে মাখতে। এবং বাবা হুজুরকে তখন জিজ্ঞাসা করেন যে হুজুর, উল্টাকরণ জাদু কি সম্পন্ন হয়েছে? হুজুর বললেন যে হ্যাঁ, এখন তোর ছেলে বিপদমুক্ত। তারপর বাবা আমাকে নিয়ে খুব দ্রুত রিকশায় নিয়ে বাসায় ফিরে আসেন, কারণ তখনও কিন্তু আমি অজ্ঞান ছিলাম এবং বাবা প্রচণ্ড রকম ভয় পেয়েছিলেন। বাসায় এসে বাবা সবাইকে ঘটনা খুলে বলেন। এরপরে শাফিন ভাই, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। আমি এখনও ওই তাবিজ 2টো পড়ে থাকি। ওই তেলটা লাগানোর পর গোসল করলে গোসলের পানি কুচকুচে কালো বের হয়, যেমন মনে হয় জাদুর প্রভাব ধুয়ে যাচ্ছে। অর্থাৎ ওই তেলটা গোসলের সময় ব্যবহার করলে তিনি গোসল করার পর তার গা থেকে যে পানিটা পড়ে সেটা দেখে তার মনে হয় যে কালো কুচকুচে কিছু পড়ে যাচ্ছে সেটার সাথে, অর্থাৎ সে জাদুর প্রভাব পড়ছে, এমনটাই তিনি বলছেন। এটা আমার জীবনের সত্য ঘটনা। অনুরোধ করব পড়ে শোনানোর জন্য। আর কালো জাদু বিষয়টা যে কতটা খারাপ সেটা আমার পরিবারই জানে। আমার কন্ট্রাক্ট নাম্বার সেটাও দিয়ে রেখেছেন, তো সেটার আর প্রয়োজন পড়বে না। আমরা ইতিমধ্যে জানি যে কালো জাদু আসলে এমনটাই, এবং আমি সবসময় নিরুৎসাহিত করি, সবসময় বলি যে এই বিষয়টার আশ্রয় কেউ নেবেন না। যাই হোক, ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন, ধন্যবাদ, রাতুল হাসান, ময়মনসিংহের গফরগাঁও থেকে। আসসালামু আলাইকুম শফিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শাফিন।
আমি মিরপুর ১০, ঢাকা ১২১৬ থেকে বলছি। এই ঘটনাটি আমি আমার এক আত্মীয়ের মুখ থেকে শুনেছি। তো ঘটনাটি আমি তার ভাষাতেই বলছি। ঘটনাটি ঘটে আমার দেশের বাড়ি পটুয়াখালীতে। যখন ঘটনাটি ঘটে তখন আমি ১৭ বছরের ছিলাম। তো দেরি না করে আমি ঘটনায় চলে যাব। একদিন আমিও আমার ছোট বোন আমাদের খালুর বাসা থেকে দাওয়াত খেয়ে আসছিলাম। খাওয়া দাওয়া শেষ করতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল। তখন আমার খালু বলে যে, এখন অনেক রাত হয়ে গেছে, তোদেরকে আমি বাসায় দিয়ে আসি চল। তখন আমরা ৩ জন, অর্থাৎ খালু, আমি আর আমার ছোট বোন, আমরা বাড়ির পথে বের হলাম। যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন হুট করেই এমন একটা বাতাস ছাড়ল যেন এখনই তুফান এসে সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু তেমন কিছুই হলো না। একটু পরে সামনে যেতেই সেই বাতাস আর নেই। একটু অবাক হয়েছিলাম, তারপরেও আমরা এগিয়ে যেতে লাগলাম। আর যেহেতু খালুর সাথে ছিল সেহেতু আমরা কোনো কিছু ভয় করছিলাম না। আস্তে আস্তে আমরা আমাদের বাসার দিকে এগিয়ে যাচ্ছিলাম। সামনে একটা কলা বাগান রয়েছে, অর্থাৎ কলা গাছ, তার বাগান, আর তার সামনে একটা ব্রিজ রয়েছে। তো এই ব্রিজ, তার পেছনেই একটা হিন্দু বাড়ি, যেই বাড়ির সবার সাথে আমার খালুর ভালো সম্পর্ক ছিল। খালু আমাদেরকে বলল যে, তোরা দুইজন গিয়ে ওই বাড়িতে গিয়ে বস, ওখান থেকে বের হবি না, আমি এসে তোদেরকে নিয়ে যাব। আমরা একটু অবাক হলাম যে আমরা তো বাসায় যাচ্ছিলাম, এর মধ্যে এত রাতে আবার কেন অন্য কারো বাসায় যাব। তো তারপরেও খালু যা বললেন আমরা তাই করলাম। আমরা সেই বাড়িতে গিয়ে বসলাম। এরপরে খালু আমাদেরকে রেখে একটু সামনে চলে গেলেন। তারপরে খালু আমাদেরকে নিয়ে কিছু একটা করে আমাদের বাসায় পৌঁছে দিলেন। এরপর বললেন যে, মা, তোরা যে রাস্তায় সারা রাস্তা এসেছিস, তোদের কোনো সমস্যা হয়েছে কিনা। অর্থাৎ খালু এরপরে ওই ব্রিজের ওখানে গেলেন, পরে আবার এসে সেই বাড়ি থেকে তাদের দুইজনকে নিয়ে গেলেন। তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার পরে তার খালু জিজ্ঞেস করলেন যে, মা, তোরা যে এই পুরো রাস্তাটা এলি, তোদের কি কোনো সমস্যা হয়েছিল কিনা। তোরা বলল যে, না খালু, তুমি তো আমাদের সাথেই ছিলে। তো খালু তখন বলল যে, আমরা যখন উপর দিয়ে আসছিলাম সে ব্রিজের মাঝখানে একটা কালো ছায়া দেখতে পাই, যেটা ব্রিজের ওপাশটা দেখা যাচ্ছিল না, শুধু মনে হচ্ছিল ব্রিজের মাঝখানে একটা কালো অন্ধকার। তো খালু তখন ওখানে এসে দাঁড়িয়ে বলে যে, আমার মেয়েরা আমার সাথে আছে, তারা যদি ভয় পায় তাহলে তোর কিন্তু খবর আছে। এরপরে সেই ছায়াটা একেবারে ব্রিজের শেষ প্রান্তে গিয়ে চলে এবং ব্রিজটাকে ঢেকে রাখে। তখন খালু আবার তাকে বলে যে, আমার মেয়েরা যদি ভয় পায় তাহলে তোর খবর আছে, এখান থেকে তুই চলে যা। তখন ছায়াটা সেই কলা বাগানের পেছনের মাঠে ঢুকে যায় এবং একইভাবে বসে থাকে। এরপরে যখন আমরা আরেকদিন ওই কলা বাগানের কাছ থেকে আসছিলাম তখন আমরা দেখলাম সেই ছায়াটা কলা বাগানের মাঝে পেছনে বসে আছে, একইভাবে বসে আছে। আমি তাদেরকে বাসায় নিয়ে আসি। কলা বাগানের পেছনের মাঠটা ভালোভাবে দেখা যায় না। আমি তারপর ওদেরকে কিছু বলিনি, অর্থাৎ খালু বলছেন যে সে তার মেয়েদেরকে কোনো কিছু বলেননি। এরপরে খালু আমাদের দুজনকে ঝাড়ফুঁক দিয়ে বলল যে, 2 দিন এই তাবিজটা পড়ে থাকবি তোরা। আর আমার মা এসব কথায় বিশ্বাস করতো না বলে আমাদের দুজনকে তাবিজটা খুলে ফেলতে বলে। তার পরের দিন আমরা সেই কলা বাগান দিয়ে মাঠে যাচ্ছিলাম। তখন আমরা দুইজনই দেখি যে একজন মহিলা কলা গাছের নিচে হাঁটু মুড়ে বসে আছে। আমাদের যাওয়ার পথটা আটকে রেখেছে সে। তখন আমরা দুইজন প্রচণ্ড রকম ভয় পেয়ে যাই, কারণ সেই মহিলার মুখটা দেখা যাচ্ছিল না, যতটুকু দেখা যাচ্ছিল ততটুকু খুব ভয়ঙ্কর এবং খুব বাজে রকম বিশ্রী। তখন আমরা দুইজনেই
ওনার একটু সামনে যেতেই ভয়ে চিৎকার দিয়ে উঠি এবং চিৎকার দিয়ে দৌড়ে আমরা ভয়ে বাড়িতে চলে আসি আর সবাইকে এই কথা খুলে বলি। তখন আমার বাবা আমার খালুকে এসব কথা খুলে বলেন এবং খালুকে খবর দেন। আমার খালু বলেন যে ওদের গলায় আমি তাবিজ দিয়েছিলাম, সেই তাবিজটা আছে, কোনো সমস্যা হওয়ার কথা না। তখন খালু আমাদের বাড়ি এসে দেখে যে আমাদের গলায় সে তাবিজটা নেই। তখন খালু সবাইকে বলে যে কাল রাতের ঘটনা, অর্থাৎ কাল রাতে তিনি যখন ওদেরকে নিয়ে আসছিলেন তখন তিনি দেখেছিলেন যে সেখানে কালো ছায়া রয়েছে ব্রিজের উপরে, অর্থাৎ অশরীরী কোনো কিছু ছিল সেখানে, আর সেজন্যই তিনি তাবিজটা দিয়েছিলেন। তো যাই হোক, খালু এসে দেখলেন যে আমাদের গলায় কোনো তাবিজ নেই, কারণ সেটা আমাদের মা কেটে ফেলে দিয়েছিল। এরপরে খালু সবাইকে কাল রাতের ঘটনা খুলে বলে এবং বলে যে আমি ওদেরকে তাবিজ দিয়েছিলাম, তাবিজটা খোলা ঠিক হয়নি। তখন খালু আবার আমাদেরকে তাবিজ দেয় এবং বলে যে 40 দিনের আগে তাবিজটা না খুলতে। বলতে ভুলে গেছিলাম যে আমার খালু এসব জিনিসকে দূর করতে জানে, অর্থাৎ তিনি কিছুটা হলেও এই অশরীরী ব্যাপারগুলো সম্পর্কে জ্ঞান রাখেন। বলতে ভুলে গেছিলাম শাফিন ভাই যে আমার খালু এসব জিনিসকে দূর করা জানে। এটাই ছিল আমার ঘটনা, যেটা আমার বাস্তব অভিজ্ঞতা। পড়ে শোনালে খুব খুশি হব। ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন শরীফুল ইসলাম। তিনি লিখেছেন মিরপুর 10, ঢাকা 1216 হতে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি এপি পিরোজপুর থেকে বলছি। আমার পরিবারের সঙ্গে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে, যার একটা আজকে বলবো ভাবছি। এটা আমাদের এখানেই একটা স্বনামধন্য হাসপাতালের ঘটনা। 2018 সালের 28শে ফেব্রুয়ারি আমার বড় মামার ছোট ছেলে সকাল জন্মগ্রহণ করে। ঘটনা ওই হাসপাতালকে কেন্দ্র করে। সিজারের পরে মামিকে যে কেবিনে রাখা হয় ওটা রাস্তার পাশে থাকায় মামি এবং সকালের একটু বেশি সমস্যা হতো, কারণ 24 ঘন্টাই ওখানে যানজটের আওয়াজ। তাই আমার বাসার সবার অনুমতি থেকেই ওই কেবিন পরিবর্তন করে আমাদের হাসপাতালের ভেতরে একটা নতুন কেবিনে নেওয়া হয়। ঘটনার শুরু ওখান থেকেই। বলে রাখা ভালো যে ওই কেবিনের পেছনের দিকেই রয়েছে একটা অজ্ঞাত লাশের ঘর, যার মধ্যে পুলিশ বা অন্যান্যরা পরিচয়হীন লাশ রাখে। অর্থাৎ আমরা আঞ্জুমানে মফিদুলের কথা জানি যে অজ্ঞাত লাশগুলো, নাম পরিচয়হীন যে লাশগুলো থাকে, সেটা যেখানে রাখা হয়, যেই সংস্থার মাধ্যমে সৎকার করা হয়, সেরকমই একটা জায়গা হয়তো, যা থাকে অনেক অনেক দিন। 1 মার্চ ওই দিন রাতে আমার আম্মু ও মামি হাসপাতালে ছিলেন। তারা, আম্মু আর মামির সম্পর্ক অনেক ভালো বলে এদের আড্ডা দিতে দিতে অনেক রাত পর্যন্ত জেগে থাকে। তখন আম্মু ও মামি হঠাৎ করেই খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর বাজে গন্ধ অনুভব করে। তারা মনে করে যে হাসপাতালে তো এমন গন্ধ আসতেই পারে, কিন্তু এরপরেই হঠাৎ করেই তারা বাথরুমের মধ্যে কোনো মানুষের হাঁটার আওয়াজ পায়। অর্থাৎ যেহেতু কেবিনের বাথরুম, সেহেতু অন্যান্য রোগীদের আসার কোনো সম্ভাবনাই নেই। সেটা একদম সেপারেট একটা রুমের সাথে একটা বাথরুম। দুজনেই খুব অবাক হয়ে দুজনের দিকে তাকায়। আম্মু মামিকে কিছু না বলেই সরাসরি বাথরুমের মধ্যে গিয়ে লাইট জ্বালিয়ে দেখে কি অদ্ভুত, সব ঠিকঠাক। এরপরে ওই দিন আর কোনো কিছু হয়নি। সকালে মামা নাস্তা নিয়ে আসার পরে আম্মু এবং মামি রাতের সব ঘটনা মামাকে খুলে বলে, কিন্তু বড় মামা মজা নেয় আর বলে যে সামনে একটা নতুন বাসার কাজ চলছে, হয়তো ওখান থেকে আওয়াজ হয়েছে, এবং আরও বলল যে ওখানে নাকি রাতেও কাজ করে, তাই এমন বিকট শব্দ শোনা যায়। বাসার সবাই এই কথা শুনে মজা নেয়। অর্থাৎ তারা যে একটা অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, একটা অদ্ভুত অনুভূতি পেয়েছেন, সেটা সবার কাছে বেশ মজার একটা ব্যাপার ছিল। তো ওই দিন রাতে আমার আম্মু আর আমার মামির সাথে আমার ছোট খালাও থাকতে আসে, অর্থাৎ তিনিও হাসপাতালে থাকতে এলেন। এবার প্রথম রাতের দিন রাতের মতো সব কিছু ঠিকঠাক হলেও হঠাৎ করেই সবাই
দেখতে পেল জানালাটা অনেক জোরে আওয়াজ করে খুলে গেল। তিনজনই একটু ভয় পেয়ে গেল। আমার ছোট ভাই আমার আম্মুর কোলে ছিল, অপর দিকের বিছানায়। জানালা খুলতেই আমার মামির চোখ আটকে গেল। সে দেখল একজন লাল রঙের চাদর গায়ে এবং লাল ধুতি পরনের এরকম একজন লোক মামির দিকে তাকিয়ে হাসতে হাসতে ওই জানলার ওখান থেকে ভেদ করে চলে আসলো এবং এসে সে মামির বুকের উপরে বসে গলা টিপে ধরল। ওইদিকে আম্মু আর আমার ছোট খালা মামিকে ডাকাডাকি করছে। সকালে খাওয়ানোর জন্য মামি সবকিছু শুনতে পাচ্ছে, কিন্তু সে কোনো কথা বলতে পারছে না। সে মনে মনে আয়াতুল কুরসি পড়ছে, কিন্তু সেটাও পড়তে পারছে না। ঠিক এমন সময় আমার ছোট খালা মামির কাছে গিয়ে তাকে ধরে ধাক্কা দেয় এবং বলে, কি হয়েছে, কোন দুনিয়ায় আসো, এতটা কি শোনো না কেন? মামি তখন কথা বলার অবস্থায়ও নেই। তখন মামি খালাকে ইশারায় পানি চাইল। এরপরে মামা কিছু বলার আগেই সবাই আবার সেই কালকের মতো বাথরুমের মধ্যে হেঁটে যাওয়া পায়ের আওয়াজ শুনল এবং খুব জোরে জোরে আসছিল। মনে হচ্ছিল যে প্রচণ্ড রাগে কেউ খুব দ্রুত হাঁটছে, ঠিক তেমন একটা শব্দ হচ্ছিল। আমার ছোট খালা সহ সবাই অসম্ভব ভয় পেয়ে গেল। এবার বাথরুমের মধ্যে শুধু হাঁটা না, কল থেকে অনবরত পানি পড়ার শব্দ আসছে। তখন মামি তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা আম্মুকে বলে। অর্থাৎ সে যে একটা অবয়ব দেখাচ্ছে লাল জামা এবং লাল ধুতি পরে, সে তার গলা টিপে ধরে এবং সে কথা বলতে পারছিল না, সেটা সে বলে। তিনজন গুটিসুটি দিয়ে সূরা পড়তে থাকে। মামাকে অনেকবার ফোন দেওয়া হয়েছিল, কিন্তু ঘুমে আচ্ছন্ন থাকায় মামা ফোন ধরছে না। অর্থাৎ একেবারে খুব সকালে এই ঘটনাগুলো। এভাবেই সবাই সারা রাত আতঙ্কের মধ্য দিয়ে পার করে, অর্থাৎ একেবারে শেষ রাতের ঘটনা। সকালে মামা আসলে সবাই সবকিছু খুলে বলে। এবারও সে বিশ্বাস করে, এবার সেও বিশ্বাস করে হাসপাতালটা হলো মামার কয়েক বন্ধুর যৌথ উদ্যোগে নেয়া। তো মামা সকালে একজনকে ফোন করে আনে, অর্থাৎ হাসপাতালের মালিক একজনকে ফোন করে আনে এবং রাতের সব কথা বলে। সে এগুলো তাদের ভুল বলে চালিয়ে দেয়। যদিও মামিকে ওই দিন বাসায় আনবে, তাই কোনো কথা মামা আর বাড়ায়নি। সবাই যখন রেডি হয়ে ব্যাগ গুছানোর সময় এক নার্স আসে এবং যার সাথে আম্মুদের সম্পর্ক ভালো হয়ে ওঠে ততদিনে। আন্টি এসে বলে যে, কি আপা আজকে চলে যাবেন নাকি? তখন ওই আন্টিকে ছোট খালা বলে যে, না গিয়ে উপায় কি, এই ভূতের হাসপাতালে থেকে মরবো নাকি? তখন নার্স একটু মুচকি হেসে বলে যে, আপনারাও কি তাকে দেখেছেন? পরে আন্টি সব বলে তাকে। এগুলো শুনে নার্স বলে যে, যেটা বলে সেটা শুনে সবাই আরও বেশি আতঙ্কে পড়ে যায়। সে বলল যে, বেনামি লাশের ওখানে একদিন খুব অদ্ভুতভাবে মরা একটা মানুষের লাশ আনা হয়, যা দেখতে খুব বীভৎস। খুব অদ্ভুতভাবে ওই লাশের ঘর থেকে খুব অচেনা আওয়াজ পাওয়া যায়। লাশটা ওখানে প্রায় 2-3 মাসের মতো থাকে। লাশের কেউ না আসায় ওটা পুলিশদের তদারকিতে কবর দেয়া হয়। এরপর একদিন ওই হাসপাতালের কেবিনে থাকা এক মহিলার সাথে ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। মহিলা তার 2 দিনের বাচ্চাকে ওই রুমে একা রেখে বাথরুমে যায়। সে বাথরুমে বসে শুনতে পায় তার বাচ্চার কান্না। যাতে সে তাড়াতাড়ি বার হয়ে সে দেখল ওই লোকটা তার বাচ্চার গলা টিপে ধরে বসে আছে। সেটা দেখা মাত্রই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে তার জামাই এসে দেখে ওই অবস্থা। পরে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে তারা কোনো মামলা দায়ের করে না। তাছাড়াও ওই রুমে হঠাৎ করেই ফ্যান নষ্ট হয়ে যায়, লাইট হুটহাট কোনো ধরনের বৈদ্যুতিক গোলযোগ ছাড়াই একেবারে ভেঙে ঝলসে যায়। এছাড়াও আরও অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে। ওই ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো, তবে সেটাও হলো না। মামিরা বাসায় আসলো, আল্লাহর রহমতে সব ঠিকঠাকই চলছিল। 2 দিন পরেই শুরু হলো ঝামেলা। মামিরা রাতে জানলা খুলে ঘুমায়, তো হঠাৎ একদিন মামির ঘুম ভেঙে যায়। সে দেখে তার বড় ছেলের বুকে উপরে উঠে বসে আছে সেই সন্ন্যাসী এবং খুব ভয়ঙ্করভাবে মামির দিকে তাকিয়ে সে হাসছে।
মামি তাকে দেখে একটু ভয় পেয়ে সে দৌড়ে যায়, তাকে লাথি মারে এবং সে ছিটকে পড়ে জানলার কাছে। এরপরে সে আবার মামির গলা চেপে ধরে। মামি পায়ে লাথি মারায় সাথে সাথে মামারা উঠে যায়। মামা মামির গায়ে হাত দেওয়ার সাথে সাথে সেই সন্ন্যাসী সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে মামিকে সেই সন্ন্যাসী বলে যে, তোকে আমার লাগবে, আমি আবার আসবো তোকে নিতে। তখন মামা মামিকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তারপরে মামি সবটা বলে। পরের দিন সকালে মামা একজন আলেমকে দিয়ে বাসায় এবং বাসার সবাইকে বন্ধক করে দেয়। আল্লাহর রহমতে এরপর থেকে সব ঠিকঠাক চলছে। অনেক বড় তো তাই ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা প্রার্থী। হুজুর যেটা বলছিলেন যে এটা একটা বদ জিন হতে পারে কিংবা খারাপ কোনো আত্মা বা কোনো কিছু, তবে এখন আর কোনো ক্ষতি করতে পারবি না। এরপর থেকে আমাদের আর তেমন কোনো সমস্যা হয়নি। তবে এখনও মামি নাকি মাঝে মাঝে সেই লোককে দূর থেকে দেখতে পান। ঘটনাটা শোনালে খুব খুশি হব শাফিন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এপি, তিনি লিখেছেন পিরোজপুর থেকে। আমি চলে যাচ্ছি আরও একটা ইমেল স্টোরিতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম খন্দকার আকাশ, খিলগাঁও থেকে বলছি। ভাই, আজকে যে ঘটনাটি বলবো তা আমার সাথেই ঘটে যাওয়া একটি কাহিনী। কাহিনী শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাই। আমার নিজের বাসা আর কি, আমার চাচা ফুপু সবাই একই বিল্ডিংয়ে থাকি। আমাদের পরিবারের সবার সাথেই কিছু না কিছু হয়েছে, কিন্তু কখনো কারো ক্ষতি করেনি। আমাদের বাসার অনেকগুলো জিন রয়েছে। যাই হোক, আমার কাহিনীতে আমি চলে আসি। ভাই, এই কাহিনী 2 বছর আগের রমজান মাসের। এমনিতে আমি আমার আব্বুর সাথেই রাতে ঘুমাই, কিন্তু আমার একটু জরুরি কাজে আমাদের গ্রামে যাই, তাই রুমে আমি একা ছিলাম। মানে আমার বাবা জরুরি কাজে গ্রামে গেলেন, তো আমি রুমে একা ছিলাম। তাই আমি ঠিক করি যে সেহরি করে একবারে আমি ঘুমাবো। যে ভাবা সেই কাজ, আমি মোবাইলে একটা মুভি দেখা শুরু করি। রাতে 2টা বেজে গেলে এমন সময় আমি যে রুমে ছিলাম, আমার মনে হলো আমার রুমের দরজাটা কেউ খুলছে। বলে রাখা ভালো ভাই, আমার রুমের যে দরজা সেটা খুললে একটা শব্দ হয়। তাই আমার মনে হলো কেউ দরজার দিক থেকে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আলো জ্বালিয়ে দেখি যে না, সেখানে কেউ নেই। পরে আমি মনের ভুল মনে করে আবারও শুয়ে মুভি দেখছিলাম। কিছুক্ষণ পরে আমার আম্মুর মতো দেখতে দরজা খুলে সাথে সাথে আমার টয়লেটের দিকে যাচ্ছে। তখন আমি বলি যে, আম্মু ঘুমাও নাই? তারপর আম্মুর মতো দেখতে সেই অবয়বটা বা যাই বলি সেটা টয়লেটে চলে গেল। আমি ভাবলাম হয়তো আমাকে মোবাইল চালাতে দেখে রেগে হয়তো কথা বলেনি। তাই তারপর আমি সেদিকে আর খেয়াল না করে আমি মুভি দেখতে থাকি। এর মধ্যে আমার আম্মুর মতো দেখতে সেই অবয়বটি টয়লেট থেকে বের হলো কিনা তার প্রতি আমার কোনো খেয়াল ছিল না। এরপর আমার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তখন আমি দাঁড়িয়ে দেখি যে টয়লেটের লাইট জ্বালানো আছে, কিন্তু ভেতরে গিয়ে দেখলাম যে না, সেখানে কেউ নেই। আমি এতটা গুরুত্ব দেই না, আমি ভাবলাম যে আম্মু হয়তো লাইট অফ করতে ভুলে গেছে। পরে ভাই আমি টয়লেট থেকে বের হয়ে পানি খেতে নিলাম। তখন আমার মনে হলো যে আমার দিকে কেউ তাকিয়ে আছে। পরে আমি দরজার দিকে তাকিয়ে দেখি দরজাটা খোলা, আর কে যেন দাঁড়িয়ে আছে সেখানে। আমি ভাবলাম আম্মু হয়তো দাঁড়িয়ে দেখছে যে আমি আসলে কি করছি। তারপর ভাই আমি আমার পেছনে কিছু খাওয়ার শব্দ পাই। আমি পেছনে তাকিয়ে দেখি কালো বর্ণের অনেক ছোট কিছু একটা, সে কিছু একটা খাচ্ছে। আমার কাছে মনে হলো যে ইঁদুর হতে পারে এমন কিছু। আমি এটা দেখার জন্য সামনে আগাই যে আসলে জিনিসটা কি, ইঁদুর না অন্য কিছু। আমি সামনে এগোতেই দেখি যে সেখানে আর কেউ নেই, আর দরজাটা খোলার সেই শব্দটা পাই। অর্থাৎ তিনি যখন দেখলেন তার পেছনে ফিরে পানি খাওয়ার সময় যে
কিছু একটা শব্দ হচ্ছে। তিনি সেখানে এগিয়ে দেখলেন যে না, সেখানে কিছু নেই। তখন তার উল্টো দিক থেকে, অর্থাৎ তার পেছন থেকে তিনি শব্দ পেলেন যে তার দরজাটা কেউ খুলছে। অর্থাৎ দরজা খোলার শব্দটা একটু আগে আবারও পেয়েছিলেন, এখন আবারও পেলেন। দরজা খোলার সেই শব্দটা হওয়ার পরে আমি দরজার দিকে তাকিয়ে দেখি যে না, দরজা তো বন্ধই আছে। তাও আমি মোবাইলের লাইট চালিয়ে উঠে দেখতে চাই। সামনে গিয়ে দেখি দরজা স্বাভাবিকভাবেই বন্ধ আছে। তারপর পেছনে তাকিয়ে দেখি সেই কালো অবয়বটা সেখানে আর নেই। তারপর আমি আবার এসে শুয়ে পড়ি এবং কিছুক্ষণ পরে আবার দরজা খোলার শব্দ পাই। অর্থাৎ বারবার একই শব্দ হচ্ছিল। আমি তাকিয়ে সেই আগের মতোই দেখতে অবয়বটা দাঁড়িয়ে আছে। অর্থাৎ আমার মায়ের মতো দেখতে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। এবার আমি আস্তে আস্তে উঠে বলি যে কে? কোনো উত্তর পাই না। তারপর আমি যে পানির গ্লাসটায় পানি খেয়েছিলাম সেটা হঠাৎ করে পড়ে এই গ্লাসটা ভেঙে গেল। এরপর আমি তাকিয়ে দেখলাম যে না, সেখানে তো কেউ নেই। এবার আমার একটু ভয় লাগলো ভাই। আমি বলে রাখা ভালো, আমি ছোটবেলা থেকে একটু সাহসী ছিলাম। তাও কিছু না ভেবে আমি উড়িয়ে দিলাম। আমার মনে হয়েছে যে গ্লাসটা হয়তো আমি কর্নারে রেখে এসেছি, যেন পড়ে ভেঙে গেল। ব্যাপারটা কিছুক্ষণ পরে আমি শুনতে পাচ্ছিলাম যে আমাদের দরজায় কেউ ঠক ঠক করে 3 বার নক করলো। আমি একটু অবাক হলাম, কারণ আম্মু আসলে তো কোনো নক করবে না। আমি বললাম যে কে ওখানে? কোনো উত্তর পেলাম না। তারপরে উঠে আমি দরজাটা খুলে দেখি কেউ নেই। আমি এরপর এসে শুতে যাব, আবার সেই একই 3 বার ঠক ঠক করে দরজায় নক করার শব্দ। ভাই, আমার আম্মুর একটা কথা আমার মনে পড়লো যে আম্মু বলেছিল দরজায় কেউ 3 বার নক করলে বা কড়া নাড়লে, কে জিজ্ঞাসা করলে উত্তর যদি না দেয় তাহলে দরজা খুলতে হয় না। আমি ভাবলাম এবার আমি দরজা খুলব না। আমার কিছুক্ষণ পর সেই একই নকের শব্দ। এবার আমি সাহস নিয়ে দরজাটা খুলি, কিন্তু এবার আমি যা দেখি সেটা আমি এক ফোঁটাও আশা করিনি। আমি দেখি একটা কালো অবয়ব, চোখ দুটো একেবারে জল করছে অন্ধকারে, মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো আগুনের মতো করে জ্বলছে। এটা দেখে আমি তাড়াতাড়ি দরজা আটকে নিয়ে বিছানায় এসে কাঁথা মুড়ি দিয়ে আমি শুয়ে পড়ি। এরপর আমি কান্নার একটা বিকট শব্দ শুনতে পাই। আমি ভয়ে ভয়ে শুয়ে থাকি এবং উঠে দেখারও সাহস পাই না। এরপর কখন ঘুমিয়ে পড়ি তাও খেয়াল নেই। এবং কিছুক্ষণ পরেই আম্মু আমাকে ডাক দেয় সেহরি খাওয়ার জন্য। আমি উঠে আম্মুকে জিজ্ঞাসা করলাম যে আম্মু, রাত্রে কি তুমি আমার টয়লেটে গেছিলা? এরপরে আম্মু বলে যে না তো, আমি তো মাত্র ঘুম থেকে উঠে তোকে ডাকলাম। এটা শুনে ভাই আমার বিশ্বাস হচ্ছিল না, যে কারণ আমি নিজে সেই অবয়বের সাথে কথা বলছিলাম। অর্থাৎ সেই অবয়ব কোনো উত্তর না দিলেও তিনি কিন্তু বারবার বলছিলেন যে আম্মু কিছু লাগবে বা এরকম কোনো কথা বলছিল। কিন্তু এবং সে ভাবছিল যে সে যেহেতু মোবাইল চালাচ্ছে, তার আম্মু হয়তো রেগে গিয়ে তার কোনো কথার উত্তর দিচ্ছে না। তবে আসলে সেখানে তার মা ছিল না। এটা কি হয়েছিল সেদিন আমি এখনও জানি না। এরপর থেকে আব্বু না থাকলে আমি আর রাত জাগি না। এই কাহিনীটা আমার সাথে ঘটে যাওয়া সত্য কাহিনী। পড়ে শোনালে খুশি হব ভাই। আমার ভাইয়ের সাথেও ঘটে যাওয়া ঘটনা আছে, পরে আরেকদিন লিখে পাঠাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন খন্দকার আকাশ, ঢাকার খিলগাঁও থেকে। আমি চলে যাচ্ছি আরও একটা ঘটনায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আল মামুন। আমি যে ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি একটি সত্য ঘটনা। এটা আমার মামার সাথে ঘটে গিয়েছিল প্রায় 15 বছর আগে। আমার বয়স তখন 12 বছর। আমরা মাঝে মধ্যে আমার নানার বাড়িতে বেড়াতে যেতাম। বিশেষ করে যেসব ভালোবেসে যাওয়া হবে যখন গ্রীষ্মকালীন ছুটি থাকতো। আমি আর আমার আম্মু আমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার মামারা 7 ভাই এবং 5 বোন। আমার যে মামার সাথে ঘটনাটি ঘটেছিল, মামা খুব একটা বেশি পড়ালেখা করেননি, কৃষি কাজ করতেন। যেমন ধানের জমিতে
মোটর দিয়ে পানি সেচ করা, কিন্তু তখন আমাদের স্থানীয় ভাষায় বলা হতো শ্যালো মেশিন। সেই শ্যালো মেশিন দিয়ে মানুষের জমিতে পানি দেয়া হতো। সে সময় গ্রীষ্মকাল ছিল, দিনের বেলা খুব একটা ভালো পানি উঠত না। এজন্য আমার মামা রাত জেগে জমিতে পানি দিত। আমার মামা প্রতিদিনই খোলা আকাশের নিচে বিছানা পেতে সেখানে শুয়ে থাকতো এবং সেখানেই সারা রাত ঘুমাতো। কেননা সেই সময় চোরের উৎপাত ছিল অনেক বেশি। রাত জেগে যদি মেশিন পাহারা না দেওয়া হতো তাহলে চোর আপনার মেশিন বা মেশিন না বলেই চেয়ে নেবে, এটা শিওর। সেজন্য আমার মামা সেখানে প্রতিদিন রাত জেগে মেশিন পাহারা দিত, প্লাস মেশিনের ঠিকভাবে পানি উঠছে কিনা সেটা পর্যবেক্ষণ করত। হঠাৎ একদিন সে স্বপ্নে দেখে যে বিশাল দানব আকৃতির একটা মানুষ তাকে বলছে যে তুই আমার রাস্তা থেকে সরে যা, তুই আমার রাস্তার সামনে কেন ডিস্টার্ব করছিস। সে স্বপ্নটা দেখার সাথে সাথে তার ঘুম ভেঙে যায় এবং সে ভয়ে ঘামতে থাকে। তুমি এত বড় ভয়ঙ্কর মানুষ এর আগে কখনো দেখি নাই যেটা স্বপ্নে দেখে। অর্থাৎ এই যে ফসলের ক্ষেতে পানি দেওয়ার জন্য তিনি থাকতেন এবং সেখানে মেশিন পাহারা দিতেন। রাতের সময়টাতে তিনি সেখানেই বিছানা করে ঘুমোতেন, যাতে করে মেশিন কেউ চুরি করে নিয়ে না যায়। এমন একদিন ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন যে একটা খুব বড় আকৃতির মানুষ, যেটা দেখলে খুব অস্বাভাবিক না যে আমাদের ভয় লাগবে, তো সেরকম একটা মানুষকে সে স্বপ্নে দেখে, যে বলে যে তুই আমার রাস্তার মাঝখানে কেন আমাকে ডিস্টার্ব করছিস। তো এরপরে সে ঘুম থেকে উঠে যায় এবং সে প্রচণ্ড ভয়ে ঘামতে শুরু করে। মামা বলল যে হয়তো আমি উল্টাপাল্টা ভেবে ঘুমাচ্ছি, শয়তান আমাকে উল্টাপাল্টা ভাবে ঘুমাচ্ছি, শয়তান আমাকে এগুলো দেখাচ্ছে। এগুলো ভেবে সে এটা কোনো পাত্তাই দিল না। ঘটনাটি আমার মামির সাথে শেয়ার করে এবং আমার মামি তাকে ভয় দেখায় যে তোমাকে ওখানে আর যেতে হবে না। কিন্তু আমার মামা নাছোড়বান্দা, সে ছিল অনেক সাহসী। মামির কোনো কথায় কান না দিয়ে সে দ্বিতীয়বার আবার সেখানে গিয়ে থাকলো। আবারও সেদিন সে একই স্বপ্ন দেখে। তারপর সে একটু চিন্তিত হয়ে পড়ে, ভাবতে থাকে আমি বারবার একই স্বপ্ন কেন দেখছি। তখন তার একটু ভয় কাজ করে। আমার মামা গ্রামে ছোটখাটো কবিরাজিও করত, সেজন্য সে অনেক কিছুই জানত। তৃতীয় দিনের মতো আবার সেখানে গিয়ে তিনি ঘুমালেন। হঠাৎ করে আবার একই স্বপ্ন দেখেন এবং তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে যে দৃশ্যটি সে দেখে সেটা একেবারেই অন্যরকম। সে দেখে বিশাল দরবেশের মতো একজন মানুষ, তার সামনে একটা পা আর একটা পা পাশের গ্রামের রাস্তার উপরে এভাবে করে দাঁড়িয়ে তার সামনে ঝুঁকে আছে। দেখার সাথে সাথে ভয় তার বুকের ছাতিই যেন ফেটে যাচ্ছিল। সে ভয়ে কাঁপছিল। সেই ভয়ঙ্কর লোকটা তাকে বলে যে এই বেয়াদব, তোকে আমি এতবার স্বপ্ন যুগে বলেছিলাম যে তুই এখানে আমাকে ডিস্টার্ব করিস না, আমাকে আর বাধা দিস না, আমার রাস্তা থেকে সরে যায়, কিন্তু তুই আমার কথা শুনিস নাই। আজকে তোকে আমি মেরে ফেলবো। আমার মামা যেখানে ছিল সেটা গ্রাম থেকে অনেকটা দূরে, মাঠের ভেতরে। আশেপাশে তাকালে কাউকেই দেখা যায় না। সে চিৎকার দিলে হয়তো কেউই শুনবে না। এজন্য সে চিৎকার না করে একটু সাহস করে তাকে বলছিল, ঠিক আছে আমাকে 5 মিনিট সময় দিন, আমি একটু সামনে থেকে আসি। তারপর আমার মামা পানি দিয়ে অজু করে নেয়। সেই ভয়ঙ্কর অবয়ব সেটা দেখে মুচকি মুচকি হাসছিল, আর সে বলছিল তুই কোনোভাবেই আমাকে কোনো কিচ্ছু করতে পারবি না। মামা অজু করে নিয়েছিল, কারণ অজু অবস্থায় থাকলে কোনো ভূত পেতনি বা জিন পড়ি কোনো কিছুই মানুষকে ক্ষতি করতে পারে না। অবশেষে মামা সেই অশরীরীকে বলল, আপনি কেন আমাকে বারবার ডিস্টার্ব করছেন, আমাকে কেন বারবার স্বপ্ন দেখাচ্ছেন। তখন সে বলল যে আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করি, তুই আমার রাস্তায় বাধা দিচ্ছিস, তুই কেন আমার রাস্তায় এভাবে শুয়ে থাকিস। আমি তোকে বারবার বলছি যে আমার রাস্তা থেকে সরে যা, কিন্তু তুই আমার কথা শুনিস নাই। এজন্য আমি আজকে তোর সামনে এসে হাজির হয়েছে। আমার সাথে বেয়াদবি করার পরিণাম আজকে তোকে বোঝাবো। তোকে আজকে আমার রাস্তা থেকে আমি চিরদিনের জন্য সরিয়ে দেব।
তার বিশাল বিশাল দাড়ি ছিল এবং সে আহ, আগুনের মতো গোলার মতো লাল চোখ। মনে হচ্ছিল তাকে এখনই মেরে ফেলবে। তখনই মামা তাকে বলাটা, ঠিক আছে, এটা যদি আপনার রাস্তা হয়ে থাকে তাহলে আমি এখানে আজ থেকে আর আসবো না, কিন্তু আমাকে কোনো ক্ষতি করবেন না, আমি আপনার কাছে মাপ চাচ্ছি। আমি ভেবেছিলাম যে স্বপ্ন দেখছি, এটা আসলে আমি এর আগে এরকম কখনো স্বপ্ন দেখিনি, এই জন্য আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। এই কথা শোনার পরে সেই অবয়ব হাসতে থাকে এবং গ্রামের রাস্তার উপর দিয়ে আছাড় দিয়ে ফেলে রেখে যায় আমার মামাকে। সকালে গ্রামের মানুষ তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসা করে তার জ্ঞান ফিরিয়ে আসে, কিন্তু সে আর কোনো কথা বলতে পারে না। অনেক চিকিৎসা করার পরে ডাক্তাররা তাকে ভালো করতে পারেনি এবং অনেক কবিরাজ দেখানোর পরে অবশেষে আসলে কোনো কাজ হয়নি, সে এখনও কথা বলতে পারে না। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আল মামুন, তিনি জায়গার নাম উল্লেখ করেননি। অসংখ্য ধন্যবাদ যারা ঘটনা পাঠিয়েছেন আজকের এই পর্বে সবাইকে। আমি চলে যাচ্ছি আরও একটা ঘটনা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ইমতিয়াজ রহমান। আমি যে ঘটনাটা শেয়ার করছি সেটা ঘটেছিল আজ থেকে ৩-৪ বছর আগে। এটা এমন দুই বন্ধুর ঘটনা যারা প্রায় রাতেই সিনেমা হলে যেত সিনেমা দেখতে, এবং হলের শো শেষ করে বাড়ি ফিরতে তাদের প্রায় বেশ রাত হয়ে যেত। এক কথায় তারা দুজনেই ছিল সিনেমার ভক্ত, অর্থাৎ রাতে সিনেমা দেখাটা তাদের জন্য একটা নেশার মতো। তারা দুজনেই একই গ্রামে বাস করত এবং তাদের দুজনের বাড়ি ছিল পাশাপাশি। তাদের গ্রামটি ছিল খুব নিরিবিলি এবং সিনেমা হল ছিল তাদের বাড়ি থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। সেই দিন তারা হলের শো শেষ করে বাইরে বের হয়ে দেখতে পেল যে বাইরে একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। প্রতিদিন তারা হল থেকে বেরিয়ে রিকশায় করেই বাড়ি ফেরে, কিন্তু সেদিন প্রচণ্ড বৃষ্টির কারণে হলের বাইরে কোনো রিকশা তারা পেল না, যানবাহন ছিল না, তাই তারা পায়ে হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। তাদের বাড়ি ফেরার রাস্তা ছিল মেইন রাস্তা থেকে একটু ভেতরে। 2-1টা রিকশা আর সাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন সেই রাস্তায় যাতায়াত করতে পারে না। রাস্তার দুপাশে ঘন জঙ্গল আর একটা মস্ত বড় বাঁশঝাড়। রাত তখন প্রায় 11:15 কি 11:30 মতো হবে। তারা দুজনে তাদের বাড়ি যাওয়ার সেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। একটু দূর যেতেই তারা তাদের সামনে একটা রিকশা দেখতে পেল। তারা রিকশার কাছে গেল এবং রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলো, ভাই যাবেন? রিকশাওয়ালা কোনো উত্তর দিল না, কোথায় যাবেন তাও জিজ্ঞেস করলো না, শুধু তার ঘাড় নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি জানালো, অর্থাৎ উপরে নিচে করে ঘাটটা নাড়লো যাতে বোঝা গেল যে সে যেতে ইচ্ছুক। এরপর তারা দুজনে রিকশায় উঠে রিকশা চলতে শুরু করলো। কিছু দূর সামনে এগোতেই তাদের মধ্যে একজন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলো যে, ভাই এত রাতে বৃষ্টির মধ্যে রিকশা চালাতে আপনার ভয় করে না? কিন্তু রিকশাওয়ালার মুখ থেকে এবারও কোনো উত্তর বের হলো না। এবার তারা দুজনেই একটু অবাক হয়ে গেল, কারণ তারা তো প্রশ্ন করছে, একটা মানুষ তো উত্তর দেবে। তাদের মধ্যে একজন সেই রিকশাওয়ালার পায়ের দিকে তাকালো এবং সে হাত দিয়ে ইশারা করে তার পাশের জনকে তাকাতে বলল। তারা দুজন তাকিয়ে যা দেখল তাদের তাদের দুজনেরই শরীর শিউরে ওঠে। তারা দেখল রিকশাওয়ালার পা দুটো কোনো স্বাভাবিক মানুষের পায়ের মতো নয়, বরং তার পা দুটো ছিল অনেকটা ঘোড়ার পায়ের মতো, এবং তার পা দুটি রিকশার প্যাডেল থেকে অনেকটা উপরে, অর্থাৎ সে প্যাডেলের সাথে পা স্পর্শ না করেই রিকশা চালাচ্ছে। তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ রিকশাওয়ালা পেছন ঘুরে তাদের দুজনের দিকে তাকালো। এবার তারা দেখল রিকশাওয়ালার সেই ভয়াবহ চেহারাখানা। তার চোখ দুটো ছিল এমন যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার চোখ কোনো কিছুতে খেয়ে ফেললে ভেতরে যেমনটা অন্ধকার থাকে ঠিক তেমন, এবং তার মুখের উপরের মাংসগুলো অনেকটা খুলে খুলে পড়ছে এবং তা থেকে রক্ত বের হয়ে আসছে, যেমন তাজা রক্ত,
তাদের দুই বন্ধুর মধ্যে একজন ছিল একটু ভীরু টাইপের। এই পরিস্থিতি দেখা মাত্র সে রিকশায় বসা অবস্থায় অজ্ঞান হয়ে যায় এবং আরেক বন্ধু চিৎকার করে সেখান থেকে দৌড়ে চলে যায়। অবশেষে একটা বাড়ির সামনে গিয়ে এসে পড়ে। সে বাড়ির সামনে গিয়ে ধাক্কায় এবং বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসে এবং সবকিছু শুনে আরও লোকজন এবং লাঠির সোঁটা নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে তার সেই বন্ধু অজ্ঞান অবস্থায় একটা ঝোপের উপরে পড়ে আছে। কিন্তু সেখানে সেই রিক্সা ও রিক্সাওয়ালার রূপী সেই বিভৎস চেহারার লোকটার কোনো চিহ্ন তারা পায়নি। এরপর বাড়িতে গিয়ে তাকে ট্রিটমেন্ট করা হয় এবং আস্তে আস্তে সে সুস্থ হয়ে ওঠে। এরপর তারা রাতে আর সিনেমা দেখেন। এই ঘটনাটি আমাদের এলাকাতেই ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন ইমতিয়াজ। তিনি এলাকার নাম উল্লেখ করেননি। অসংখ্য ধন্যবাদ আজকের এই পর্বে যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে। ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhoot964@gmail.com, স্পেলিং BHOOT964@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক পেজগুলোতে ঘটনা শেয়ার করতে পারছেন। ভূত নাইটের ফেসবুক পেজ, ভূত নাইট লিখে সার্চ করলে পেয়ে যাবেন BHOOT_NIGST, অথবা আমার ফেসবুক পেজ RJ শাফিন, RJ_SHAFIN। যে কোনো একটা পেজের ইনবক্সে আপনি ঘটনা শেয়ার করতে পারছেন। ভূত নাইট গ্রুপটা জয়েন করে ফেলবেন যারা এখনও সেখানে নেই। প্রত্যেক দিন যে ঘটনাগুলো শেয়ার করা হচ্ছে সেটা সংশ্লিষ্ট অনেক বিষয় আসলে অনেকেই তুলে ধরছেন সেখানে যারা ঘটনা পাঠাচ্ছেন। আবার পুরো পৃথিবীর বাংলাভাষী মানুষ যারা রয়েছেন তারা বিভিন্ন প্যারানর্মাল বিষয়, প্যারানর্মাল জায়গা, পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন ধরনের অলৌকিক চর্চা সেখানে তুলে ধরছেন। কালো জাদু সম্পর্কে জানতে পারবেন পৃথিবীর কোথায় কোন স্থাপনা রয়েছে যেটা একেবারেই ভৌতিক। তো এই সব কিছু জানতে ভূতনাইট গ্রুপটা জয়েন করবেন www.facebook.com/groups GROUPS/ভূতনাইট BHOOTNIGST। পেজগুলোতে সাথে থাকার অনুরোধ রইল, কারণ সেখান থেকে শুধুমাত্র ঘটনাই পাঠাতে পারছেন না, আপনাদের সাথে একটা সার্বক্ষণিক যোগাযোগ থাকছে আমাদেরও। তো অবশ্যই পেজগুলো ফলো করবেন এবং লাইক দিয়ে রাখবেন। একই সাথে যারা লম্বা সময় ধরে শুনতে চান বা পূর্বের কোনো এপিসোড মিস করে গেছেন যেখানে অনেক বিষয় সম্পর্কে আসলে আমি কথা বলেছি, অনেক বিষয় যেগুলো আমি আসলে খুঁজে পেয়েছি সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমার বন্ধুদের সাথে। তো আমাদের 96.4 স্পাইস এফএম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু সেখানে আপনি পেয়ে যাবেন সেই সব কিছুই, যেখানে ভূত নাইটের একটা আলাদা প্লেলিস্ট রয়েছে। পূর্বের এপিসোডগুলো শুনতে পারবেন 96.4 স্পাইস এফএমের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও, কারণ সেখানে প্রত্যেকটা লাইভ অডিও স্ট্রিমিং কিন্তু থেকে যাচ্ছে। এদিকে যারা স্টুডিওতে আসতে চান, ঘটনা শেয়ার করতে চান, সরাসরি SMS করে ফেলবেন। লিখবেন SFM কোডটা, স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, আপনার কথা লিখবেন, ঘটনা শেয়ার করতে ইচ্ছুক সেটি জানাবেন এবং আপনার মোবাইল নাম্বারটা প্রোভাইড করবেন, যার মাধ্যমে আমরা অর্থাৎ ভূত নাইট টিম আপনার সাথে যোগাযোগ করব এবং স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার সুযোগ করে দেওয়া হবে। পাঠাবেন 269692699 এই নম্বরে। আজকের মতো আরও একটা রোমাঞ্চকর রাতের ইতি টানতে হচ্ছে, যেখানে বেশ কয়েকটা ঘটনা একেবারে হাড়হিম করা ছিল আমি বলতেই হচ্ছে। এ ধরনের ঘটনার জন্য আগামী শুক্রবার আবারও ঠিক রাত 12টায় 96.4 স্পাইস এফএমে ফিরে আসবো ভূত নাইট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। হয়তো আপনার আশেপাশে এমন কেউ আছে যাকে আপনি দেখতেই পাচ্ছেন না।